বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব ওয়ান ওয়ে স্ল্যাব সম্পর্কে ডিজাইন। এখানে দুইটা প্রবলেম থাকে, একটা ডিজাইন প্রবলেম, একটা অ্যানালাইসিস প্রবলেম। ডিজাইন প্রবলেমটা কি? আপনাকে রোগ বের করতে হবে, সাথে রোগের চিকিৎসাও করতে হবে, ডাক্তার যেই কাজটা করে। আর অ্যানালাইসিস প্রবলেমটা কি? আপনার রিপোর্ট বের করতে, রিপোর্ট আসছে, এটা চেক দিতে হবে যে কি হচ্ছে, কোন ওষুধে কাজ করবে কিনা। এটা শুধু বারবার দেখবেন যে আপনার আগের দেয়া ওষুধটা বর্তমানে রোগীর কাজ করবে কিনা শরীরের সাথে। ঠিক তেমন ভাবে যে কোনো ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে আমরা ডিজাইন করার জন্য এই কাজটা করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব এই ক্যান্টিলিভার স্ল্যাব, এইটার হচ্ছে ডিজাইন করব। তো এটা আমরা একটা কোশ্চেন দিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে এ ক্যান্টিলিভার স্ল্যাব হ্যাজ এ স্প্যান লেন্থ অফ 5.5 ফিট। তার মানে একটা ক্যান্টিলিভার স্ল্যাব আছে যেটার স্প্যান হচ্ছে 5.5 ফিট। The slab is loaded with a factored uniform load of 0.4 kSF excluding self weight. তার মানে এইখানটায় বলছে the slab is loaded with a factored uniform। এখানে factored load, uniform load of 0.4 kSF excluding self weight। এখানটায় ফ্যাক্টর যে লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করছে সেটা হচ্ছে 0.4 কেএসএফ এক্সক্লুডিং সেলফ ওয়েট। তার মানে নিজের ওজন ছাড়া এটা হচ্ছে 0.5 কেএসএফ লোড নিচ্ছে। এখানে ম্যাটেরিয়াল স্ট্রেংথ আর 4 কেএসআই কংক্রিট। তার মানে কংক্রিটের সর্বোচ্চ পীড়ন ক্ষমতা হচ্ছে 4 কেএসআই। and 415 স্টিল। 415 মানে হচ্ছে 415 স্টিলটাকে আমরা কত জানি, 60 কেএসআই বা 60,000 পিএসআই। তো এই ম্যাথটা করার আগে আমাদের একটু বেসিক ক্লিয়ার করে নিতে হবে। বেসিকটা হচ্ছে আমরা এখানে ডিজাইন করতে আসব। তো ডিজাইন করতে আসলে প্রথমে লাগবে, আমরা এসিআই কোড অনুযায়ী ডিজাইন করব ইউএসডি মেথডে। তাহলে এসিআই কোড কিছু ধরা বাঁধা নিয়ম দিয়ে দিয়েছে, সেগুলো আগে ফলো করতে হবে। আমাদের প্রথমে হচ্ছে, আমরা যখন 60 গ্রেডের স্টিল সলিড স্ল্যাবের ক্ষেত্রে, রিব স্ল্যাব না, হলো স্ল্যাব না, একেবারে পুরোটাই সলিড, সেই স্ল্যাবের ক্ষেত্রে যদি ব্যবহার করি এবং বিমটাও ঠিক এরকম রিবড ওয়ান ওয়ে স্ল্যাব, দ্য থিকনেস অফ ওয়ান ওয়ে স্ল্যাব শুড বি। তার মানে এখানটায় আমরা যে স্ল্যাবটা ইউজ করব সেই স্ল্যাবটা, এটা যদি আমাদের টেম্পারেচার বার হয়, এখানে কেটে নিলাম, আর এটা যদি মেন বার হয় তাহলে এখানটাই আমাদের যে স্ল্যাবের থিকনেস, মানে এই স্ল্যাবটা যে দিব, এটা যে থিকনেসটা হবে হচ্ছে টি মিনিমাম। এটা কিছু ক্রাইটেরিয়া ফলো করে। ফর সিম্পলি সাপোর্টেড স্প্যান, মানে সিম্পলি সাপোর্টেড স্প্যান বলতে কি বোঝাচ্ছে, এখানটায় যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা আমরা ক্রস সেকশন করি, করার পর এই পাশে এক পাশে থাকবে পিন সাপোর্ট আর এক পাশে রোলার সাপোর্ট। এমনটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে টি মিনিমাম মানে থিকনেস মিনিমাম, স্ল্যাবের থিকনেসটা কি হবে, স্ল্যাবের থিকনেসটা হবে এই টোটাল যে লেন্থটা আছে, এই টোটাল লেন্থ বাই বাই 20। এটা সলিড স্ল্যাবের ক্ষেত্রে।
এটা টেম্পারেচার বার থাকবে, আর এগুলো হচ্ছে মেন বার। আবার রিপড স্ল্যাবের ক্ষেত্রে হবে L/16, তার মানে এই যে দৈর্ঘ্য থাকবে সেটার 20 ভাগ কমপক্ষে মিনিমাম থিকনেস থাকবে। আবার হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে, যদি রিপড হয় মানে রিপটা কি হয়, মাঝখানে তো কিছু কিছু ফাঁকা রাখা হয়, রিপটা ঠিক এরকম। তো এটাতে থাকবে যত দৈর্ঘ্য তার 16 ভাগ। আবার সাপোর্ট চেঞ্জ হয়েছে, এখন ওয়ান এন্ড কন্টিনিউয়াস স্প্যান, তার মানে স্প্যানটা এরকম মানে হয়ে যাচ্ছে। রিপ স্ল্যাব কি? হ্যালো, বলছি রিপ স্ল্যাবটা কি? রিপ স্ল্যাবটা এটা হচ্ছে এই মাঝখানে সলিড স্ল্যাবের মতোই, এখানটায় হচ্ছে কিছু জায়গায় ইট ব্যবহার করে, কিছু জায়গায় হলো ব্রিক ব্যবহার করে, মানে ওয়েটটা কমানোর জন্য, আবার খরচও কমে অনেক। এটা সচরাচর খুবই কম ব্যবহার আচ্ছা, হয়, তবে আমরা সলিড স্ল্যাবটাই হ্যাঁ, করব। বিবেচনা করা হয়, তাই তো? বিবেচনা করতে হয়। হ্যাঁ, তাহলে এখন আমরা ফর ওয়ান এন্ড কন্টিনিউয়াস স্প্যানের ক্ষেত্রে আসি। বন্ধু, আমরা কিভাবে বুঝবো যে সলিড স্ল্যাব নাকি রিল্যাব? আমরা এখানে যে ম্যাথটা করব সেটা সলিড স্ল্যাবে, বাস্তবে যদি আমরা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে ডিজাইনার যে ড্রয়িংটা দিবে সেই ড্রয়িং এ উল্লেখ থাকবে যে সলিড স্ল্যাব না রিপ স্ল্যাব, এটা নির্ভর করবে ডিজাইনারের উপর। আচ্ছা, আমাদের প্রশ্নে আমি পড়লাম, প্রশ্নেতে সলিড স্ল্যাব বা রিড স্ল্যাব লেখা নাই, তো এই জন্য বললাম। এখানটায় শুধু সলিড স্ল্যাব নিয়ে আলোচনা হয়েছে, এই কারণে শুধু সলিড স্ল্যাবটাই ওইখানে উল্লেখ করেনি। ও আচ্ছা, তার মানে আমরা সলিড স্ল্যাব ধরেই অঙ্ক করব। হ্যাঁ, এখন ফর ওয়ান ওয়ে কন্টিনিউয়াস স্প্যান, এখন ওয়ান ওয়ে কন্টিনিউয়াস স্প্যান যদি ধরি তাহলে এইভাবে গেল, যাওয়ার পরে এক পাশে শেষ থাকলো, এইটা হচ্ছে কন্টিনিউয়াস স্প্যান। এটার ক্ষেত্রে আমরা এটুকের দূরত্বই ধরে অঙ্ক করব। এই পরের গুলো, এগুলোর মধ্যে যতগুলো বড় হয় সেটা দিয়ে আমরা করব, কারণ বড়টা যে লোড নিতে পারবে ছোটটাও ঠিক ততটাই লোড নিতে পারবে। তাহলে এখানে আসে L/24। এখন ফর বোথ এর কন্টিনিউয়াস স্প্যানস, এখন এখানটা যদি বোথ এন্ড মানে হচ্ছে দুই পাশে বন্ধ আছে, দুই পাশে বন্ধ আছে, তাহলে এইখানে এর মধ্যে আরো সাপোর্ট আছে, যার কারণে এটা কন্টিনিউয়াস স্ল্যাবে পরিণত হয়েছে। যদি এইটা হয় তাহলে এখানে হবে হচ্ছে L/21, একটু এল, একটু আলাদা এল, একটু আলাদা এল। এখন আমরা L/21, তাহলে এটা ধরবো কেন, এটা হচ্ছে আমরা এই সাপোর্টটা ভাগ ভাগ করে নিব। এখানে যদি আসি তাহলে মোমেন্টটা আলাদা হয়ে যাবে, শিয়ার ফোর্স আলাদা হবে, সবকিছু আলাদা, যার কারণে আমরা এটাকে পার্টিশন ওয়াইজ ভাগ করে নিব। এখন আসি ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে। ক্যান্টিলিভার স্ল্যাবটা কি? ক্যান্টিলিভার স্ল্যাবটা হচ্ছে হবে না? ঠিক ক্যান্টিলিভার বিমের মতোই। তুমি স্ল্যাবটা যদি ক্যান্টিলিভার হয় তাহলে এটা কেমন আসে, এক পাশে ফিক্সড থাকে অন্য পাশে ঝুলন্ত থাকে, ঠিক না? তাহলে এইখানটার এই যে থিকনেসটা, এই থিকনেসটা হবে হচ্ছে
L/10, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স L, আর L এর 10 ভাগের 1 ভাগ হবে হচ্ছে টোটাল থিকনেস, সরি মিনিমাম থিকনেস। এখন এটা শুধু 60 গ্রেডের জন্য গেল। এখন আসি আমরা হচ্ছে 60 গ্রেড ছাড়া অন্য কি থাকলে কি হবে। 60 গ্রেড ছাড়া যদি এখানে 40 গ্রেড কিংবা 75 গ্রেড এগুলা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে থিকনেস মিনিমাম, মানে বিম স্ল্যাবটার যে থিকনেস, সেই থিকনেসটা মিনিমাম কত হবে? ঠিক আগের গুলোর মতোই। আগে যে আমরা থিকনেস মিনিমামটা বের করলাম, থিকনেস মিনিমামটা কি ছিল? সিম্পলি সাপোর্টেড এর জন্য L/20, আবার ওয়ান এন্ড কন্টিনিউয়াস স্প্যানের জন্য L/24, এরপর বোথ এন্ড কন্টিনিউয়াস স্প্যানের জন্য L/28, আর ক্যান্টিলিভারের জন্য L/10। তাহলে এখানটায় যদি আসে ফর এনি গ্রেড, সাপোজ সিম্পলি সাপোর্টেড এর জন্য আসলাম, সিম্পলি সাপোর্টেড যদি আসে, সিম্পলি সাপোর্টেড হলে উইদাউট 60 গ্রেড, মানে কোনো প্রকার 60 গ্রেড না, 60 গ্রেডের কম বা বেশি গ্রেডের আমরা স্টিল ব্যবহার করব। তাহলে এখানটার টি মিনিমামটা কি হবে? টি মিনিমামটা হবে আগের যেটা ছিল সিম্পলি সাপোর্টেড এ, শুধু এখানে সলিড নিয়ে আলোচনা করব, রিপ্ট বাদ। তাহলে থিকনেস মিনিমাম আসবে L/20 ইন্টু 0.4 প্লাস Fy/100। এটা তখন হবে এই সূত্রে L/20 প্লাস 0.4 প্লাস Fy/100। আবার আমরা যদি আসি ওয়ান এন্ডের ক্ষেত্রে, ওয়ান এন্ড কন্টিনিউয়াস, তাহলে সেই ক্ষেত্রে আসবো আমরা সলিডের জন্য টি মিনিমাম আসবে L/24 ইন্টু 0.4 প্লাস Fy/100। Fy-টা কি? Fy-টা হচ্ছে স্টিলের আলটিমেট স্ট্রেংথ। আর এখন আবার বোথ এন্ডের জন্য যদি আসি, বোথ এন্ড কন্টিনিউয়াস, তাহলে টি মিনিমাম আসে L/28 ইন্টু 0.4 প্লাস Fy/100। আবার একইভাবে যদি ক্যান্টিলিভারের জন্য আসি, তাহলে ক্যান্টিলিভারের জন্য আসলে টি মিনিমাম আসে L/10 ইন্টু 0.4 প্লাস Fy/100। এতটুকু তো সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি কংক্রিটের ক্লিয়ার কভার কত দিতে হবে। কংক্রিটের ক্লিয়ার কভার দিতে হবে, এটা যদি স্টিল হয়, এটা যদি স্ল্যাব হয়, তাহলে এইখান থেকে ক্লিয়ার কভার কত দিতে হবে সেইটা। ক্লিয়ার কভারটা দিতে হবে
ইঞ্চের চাইতে বেশি। আবার যখন এগুলো পানির সংস্পর্শে আসবে সেই ক্ষেত্রে দিতে হবে 1 ইঞ্চির চাইতে বেশি বা 1 ইঞ্চির সমান। আর পানির সংস্পর্শে বা আর্দ্রতা প্রতিরোধ করতে পারে এইরকম জায়গায় 0.75 ইঞ্চ থেকে বড় বা এর সমান দিলেও চলবে। এখানে বলছে a cantilever slab has a span length of 5.5 feet, তার মানে এটা ক্যান্টিলিভার স্ল্যাব। এক পাশে সাপোর্ট আছে আরেক পাশে সাপোর্ট নেই, তো এটার স্প্যানটার লেন্থ হচ্ছে 5.5 ফিট, মানে এই টোটাল স্প্যান এটাকে 5.5 ফিট ধরা হয়েছে বলে দিছে। এখন এটার উপর ফ্যাক্টরড ইউনিফর্মলি লোড, মানে এটার উপর লোড পড়ছে এটার উপর ইউনিফর্মলি মানে সমভাবে বিস্তৃত লোড, এটা পড়ছে 0.4 KSF, তার মানে 0.4 কিপ প্রতি স্কোয়ার ফিটে লোড দিচ্ছে। এটা ডেড লোডের মধ্যেই পড়ে। এখন এখানটায় যে ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে F'(C) কংক্রিটের জন্য 4 KSI। আবার এই পাশে স্টিল ইউজ করা হয়েছে, এটাতে যে যে স্টিল আছে সেটা হচ্ছে FY, এর ভ্যালু 415W। এটা কংক্রিটের জন্য, এটা স্টিলের জন্য। তাহলে এখন স্ল্যাবটা ডিজাইন করতে বলছে। তো স্ল্যাবটা ডিজাইন করতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখন আমরা ম্যাথটা সলিউশন করব। ম্যাথটা সলিউশন করতে গেলে প্রথমে বের করতে হবে স্টেপ 1 এখানটা বের করতে হবে কত লোড পড়বে, মানে কতটুকু লোড পড়লে এটা আমার ডিজাইন করলে কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, এগুলো বের করতে হবে। তো এখন প্রথমে আমাদের হিসাব যেটা আসে সেটা হচ্ছে লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন এটা সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারবে। স্টেপ 2 তে এসে করতে হবে এই লোডের উপর ভিত্তি করে যেটা আসবে সেটা হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন, মানে এটার সর্বোচ্চ মোমেন্ট কত পর্যন্ত নিতে পারবে, আলটিমেট মোমেন্ট ক্যালকুলেশন। এরপরে আসবে স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ। স্টেপ 3 তে আমরা নির্ণয় করব স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ, যেটা আমাদের যে লোড আসলো সেটার ভিত্তিতে প্রথমে আমরা থিকনেস বের করে নেব, সেই থিকনেস অনুযায়ী এটা ঠিক আছে কিনা সেটা আসবে স্টেপ 3 তে। এরপরে আসবে স্টেপ 4 এ। স্টেপ 4 এ আসবে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, মানে কতটুকু রডের প্রয়োজন, স্টিল ব্যবহার করব কতটুকু সেটার উপর নির্ভর করবে।
এই রিইনফোর্সমেন্টের ভিতরে আরো আমরা যেটা বের করলাম সেইখানে বের করতে হবে যে আমরা স্পেসিংটা কতটুকু দিব সেইটা। স্টেপ 5 এ আসবে স্টিল স্পেসিং। এইগুলো সবগুলো করার আগে আমাদের একটা মিনিমাম থিকনেস ধরে নিতে হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 করার আগে আমরা প্রথমে একটা মিনিমাম থিকনেস এসিআই কোড বলে দিয়েছে সেই অনুযায়ী ধরে নিব। তাহলে প্রথমে একটা নিব, সেটা হচ্ছে আমরা মিনিমাম thickness of slab। তাহলে এখন আমরা অঙ্ক করা শুরু করতে পারি। তাহলে এখন আমরা শুরু করব ম্যাথের সলিউশনটা। ম্যাথে কি ছিল, প্রথমে বের করতে হবে মিনিমাম থিকনেস। তো মিনিমাম থিকনেস বের করার সূত্র কি ছিল, এখানে ক্যান্টিলিভার আছে, আবার 60 গ্রেডের রডও আছে। তাহলে মিনিমাম থিকনেস অফ স্ল্যাব টি মিনিমাম, এটা যেহেতু ক্যান্টিলিভার, তাহলে ক্যান্টিলিভারের সূত্রে কি ছিল, ক্যান্টিলিভারের সূত্রে ছিল L/10। এই তো এইখানটায় L/10। এলটা কত, এলটা হচ্ছে 5.5 ফিট। তাহলে টি মিনিমাম ইকুয়াল L/10। তাহলে এখানটায় এলটা কত, এলটা হচ্ছে 5.5 ফিট, এটা সূত্রে 10 আর ফিটকে ইঞ্চিতে নেব, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত আসে এখানটায়, তাহলে আসে 5.5 ইন্টু 12/10, 6.6 ইঞ্চ। 6 ইঞ্চ। তো আমরা এটাকে একটু বড় করে ধরে লিখি, তাহলে এটা আসে 7 ইঞ্চ। এটা ধরে নিলাম। এখন এতে বলে দিছে কি ইউনিফর্ম লোড। ইউনিফর্ম লোডটা কত ছিল, 0.04। এইটাকে আমরা ফ্যাক্টর লোড ধরছে, যার কারণে আমরা এখানটায় লাইভ লোডটাকে এখন আমরা লোড ক্যালকুলেশন করব। আমাদের স্টেপ 1 থেকে শুরু করব। স্টেপ 1 ধরি যদি, তাহলে এখানটায় আসে লোড ক্যালকুলেশন। লোডের মধ্যে কি কি থাকে, লাইভ লোড থাকে, ডেড লোড থাকে, এনভায়রনমেন্টাল লোড থাকে, সাসপেসিয়াস অনেকগুলো লোডই থাকে, সিসমিক লোড থাকে। তো আমরা এখানটায় শুধু ডেড লোড আর লাইভ লোড নিয়ে কাজ করব, যেহেতু এখানে বলা নাই। আমাদের টোটাল যে সূত্রটা ছিল ফ্যাক্টর লোডের, সেই সূত্রটা হচ্ছে আলটিমেট
imposed load W u বা ওমেগা ইউ ইকুয়াল 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এটা হচ্ছে এসিআই কোড অনুযায়ী এই সূত্রে আমরা হচ্ছে টোটাল ইম্পোস্ট আলটিমেট লোড কত আসবে সেটা বের করব। তো এখানটায় ম্যাথে বলে দেওয়া আছে কোশ্চেনে যে হচ্ছে সেলফ slab is loaded with a factored uniform load of 0.4 ksf। এখানটায় বলে দেয়নি যে লাইভ লোড আছে কি নাই, তার মানে এটা আমরা ধরে নিচ্ছি ডেড লোড হিসেবে, তবে এটা ফ্যাক্টরড, তাহলে লাইভ লোড ইকুয়াল 0 ধরে নিতে পারি। এখন ডেড লোড একটা দেয়া আছে, এরপরে এখন আমরা আবার কি বলছে কোশ্চেনে এক্সক্লুডিং সেলফ ওয়েট, তার মানে সেলফ ওয়েট ছাড়া, তাহলে সেলফ ওয়েটটা বের করব এখন। তাহলে আমরা এখন সেলফ ওয়েটটা বের করব 1 ফিটের জন্য। সেলফ ওয়েট of the slab is equal, আমরা thickness into breadth, তাহলে ব্রেথটা কত, ব্রেথটা হচ্ছে 1 ফিট ধরি, তার মানে 12 ইঞ্চি। আর এটার হচ্ছে সর্ব স্বীকৃত কংক্রিটের রেইনফোর্সড কংক্রিটের প্রতি স্কয়ার ফিটের ওজন হচ্ছে 150 পাউন্ড। তাহলে এখন আমরা এগুলোকে ফিটে কনভার্ট করব, পাউন্ডটাকে কেএসএফ এ নিব, তাহলে ফিটে নিয়ে আসতে গেলে 12 দিয়ে ভাগ করব, আর এইটাকে 1000 দ্বারা। ক্যালকুলেশনে আসে 0.0875 KSF। এখন আমরা এই আলটিমেট ইম্পোস্ট লোডের যেটা সূত্র আছে এইটাতে মানটা বসাবো, তাহলে ওমেগা ইউ ইকুয়াল কত আসে 1.2 DL plus 1.6 LL, dead load 1.2 into dead load plus 1.6 into live load। তাহলে এখন ডেড লোডটা কত আসলো 1.2 into 0.087, এটা স্ল্যাবের নিজস্ব ওজন 1 ফিটের জন্য প্রস্থের, তাহলে 0.087, আর সূত্রে বলে দেওয়া আছে যে হচ্ছে ফ্যাক্টরড ইউনিফর্ম লোড, ওইটাও ডেড লোড, তার মানে ওইটা 1.2 দ্বারা গুণ করাই আছে, তাহলে 0.4, আর এইখানটায় প্লাস 1.6 লাইভ লোড, লাইভ লোড বলে দেওয়া নাই, তাহলে তারপরেও লিখি 0.6 ইন্টু লাইভ লোড ইকুয়াল 0, তাহলে 0 আসলো। তাহলে এখন ক্যালকুলেশন করলে মান আসে 1.2 0.0875 প্লাস 0.4 কত আসছে মান 0.505 KSF।
কিলো কিপ পার স্কোয়ার ফিট। এখন আমরা আমাদের স্টেপ 2 এর দিকে আগাবো। তাহলে স্টেপ 2 কি ছিল? স্টেপ 2 তে আমরা করতে চেয়েছিলাম মোমেন্ট ক্যালকুলেশন। এখন এখানটায় স্ল্যাবে যেটা লোড পড়লো সেটার ভিত্তিতে আমরা এখন মোমেন্ট ক্যালকুলেশন করব। তাহলে মোমেন্ট ক্যালকুলেশন করতে আসলে আমরা লিখব আগে আলটিমেট মোমেন্ট mu ইকুয়াল, এটা যেহেতু ক্যান্টিলিভার যার কারণে আমরা এটার সূত্র লিখব ওমেগা ইউ এল বাই 2। এটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে। আবার যদি এইখানটা ক্যান্টিলিভার না বলে সিম্পলি সাপোর্টেড বলতো তাহলে এখানটায় আসতো ওমেগা এল স্কোয়ার বাই 8। ক্যান্টিলিভার না বলে যদি সিম্পলি সাপোর্টেড বলতো সেক্ষেত্রে এই মোমেন্টের সূত্রটা চেঞ্জ হয়ে যেত। তাহলে এখন ওমেগা ইউ এর মান কত? 0.505। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল হচ্ছে 5.5 ফিট আর সূত্রের 2। এখন এটাকে গুণ করে দিলাম, গুণ করলে কত আসে ক্যালকুলেশনটা? তাহলে আসে এখানটায় 7.638 বা 7.64 কিউব ফিট পার ফিট। এখানটা সবার একটা থাকে, ধারণা থাকে যে ফিট পার ফিট কেন হলো। এখানটার একটাই সলিউশন, সেটা হচ্ছে আমরা একটা ফালি মানে 12 ইঞ্চি ব্রেথ নিয়ে করতেছি। তো 12 ইঞ্চি ব্রেথে কত আসে? 1 ফিট আসে, যার কারণে এই ফিটটা আসলো। প্রতি ফিটে এই 7.64 কিপ ফিট অনুযায়ী লোড পড়বে, মোমেন্টটা আসবে। এখন আমরা আগাবো স্টেপ 3 তে। স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ ঠিক আছে কিনা সেটা চেক করব। তাহলে স্টেপ 3 তে ইফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব এটা ইফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব ডি ইকুয়াল রুট ওভার এম ইউ বাই পাই রো বি এফ ওয়াই 1 minus 0.59 rho into fy by f prime c। এখন এখানটায় আমাদের অজানা মানগুলো কি কি? অজানা মানটা হচ্ছে ফাই, এটা অজানা মান, রো এইটা অজানা মান, fy এটা বলে দেয়া আছে, mu স্টেপ 2 তে বের করেছি, fy বলে দিয়েছে, f prime c ও বলে দেয়া আছে, আর বিটা আমরা 1 ফিট কনসিডার করব।
এখন আমাদের রোটা বের করতে হবে, পাইটা ধরে নিতে হবে। তাহলে আমরা এখন রোটা বের করব। রোটা কি? রো হচ্ছে স্টিল রেশিও। কংক্রিট আর স্টিলের যে রেশিও আমরা ব্যবহার করব সেটা হচ্ছে রো। তাহলে রো ম্যাক্স এর সূত্র কি? রো ম্যাক্স এর সূত্র হচ্ছে 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই এফ 1 0.003 by 0.008। এখন এটাতে আমরা মান বসাবো 0.85 ইন্টু বিটা 1। এখানে 60 গ্রেডের রড ইউজ করলে আমরা হচ্ছে বিটা এর মানটা 0.85 ধরবো। আর যদি 60 গ্রেডের চাইতে বাড়তে থাকে সেই ক্ষেত্রে প্রতি গ্রেড অনুযায়ী 0.5 হারে কমতে থাকবে। 0.05 হারে কমতে থাকবে। এখন এফ প্রাইম সি, এফ প্রাইম সি কত ছিল? কংক্রিটে এই ম্যাটেরিয়ালস এর স্ট্রেংথ ছিল 4। আর এফ ওয়াই এটা হচ্ছে স্টিলের স্ট্রেংথ। স্টিলের স্ট্রেংথটা 415 ওয়াট ডাব্লিউ ছিল, তাহলে সেটা হচ্ছে 60 গ্রেডের। আর এইখানটায় 0.003 বাই 0.008। তাহলে এখন ক্যালকুলেশন করলে মান দাঁড়ায় 0.8। তাহলে রেশিওটা আসে 0.018। তাহলে এখন রো এর মানটাও বের করে ফেললাম। এখন আমরা এই ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবো। তাহলে এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে এম ইউ স্টেপ 2 তে বের করেছিলাম আলটিমেট মোমেন্ট, সেটা ছিল 6.64 কিপ ফিট পার ফিট। তাহলে এখন ভ্যালুটা বসাই 7.64। এখন এটা কিপ ফিট পার ফিটে আছে, তাহলে এটাকে আমরা 12 দিয়ে গুণ করে নিয়ে ইঞ্চিতে নিব। এখন পায়ের মান হচ্ছে 4 গ্রেডের 4 কেএসআই কংক্রিটের কারণে আমরা এখানে বসাবো 0.9। রো ম্যাক্সটা ছিল 0.018। বিটা হচ্ছে 1 ফিট, তার মানে এটাকে 12 কনসিডার করি, 12 ইঞ্চি। এখন এফ ওয়াই টা হচ্ছে 60 গ্রেডের ছিল, 60 কেএসআই 60। এখন 1 মাইনাস 0.59, রোটার মান বের করেছি 0.018 ইন্টু এফ ওয়াই এর মান ছিল 60 গ্রেড রড 60 কেএসআই, এফ প্রাইম সি এর মান ছিল 4। এখন এটা টোটালি ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় মানটা তাহলে স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ দাঁড়ালো
3.057 বা 3.5 ইঞ্চ ধরে নিলাম। এটার সাথে যদি আমরা কভারিং দিই তাহলে কভারিংটা কত বলা ছিল? এসিআই কোড অনুযায়ী বলা ছিল পানির সংস্পর্শে যদি না আসে সেই ক্ষেত্রে সেটা 1 ইঞ্চ, সরি 0.75 ইঞ্চ, আর যদি পানির সংস্পর্শে আসে সেই ক্ষেত্রে 1 ইঞ্চ। আমরা সর্বোচ্চটাই ধরি, তাহলে 1 ইঞ্চ যদি ধরি তাহলে আসছে কত? টোটাল ডেপথটা আসে 4.5 ইঞ্চ, মানে থিকনেসটা 4.5 ইঞ্চ। আর আমাদের এই পাশে যে থিকনেসটা ছিল সেই থিকনেসটা কত ছিল? মিনিমাম 7 ইঞ্চ। তার মানে আমরা 7 ইঞ্চ এইটাকে এর চাইতে বড়, তার মানে এটা ছোট 7 ইঞ্চ, তার মানে চেক ওকে। এখন আমাদের এখানে শেষ, ক্যালকুলেশন অ্যানালাইসিস কমপ্লিট। এখন আমরা আসবো রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে সেইটা দেওয়ার জন্য, কতটুকু স্পেসিং দিব, কতটুকু রড লাগবে সেটা দেব। এখন আমরা দেওয়ার জন্য আসবো স্টেপ 4 এ। স্টেপ 4 রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে আমরা সূত্র জানি এএস মানে টোটাল স্টিল এরিয়া ইকুয়াল এম ইউ বাই পাই এফ ওয়াই ডি মাইনাস 0.5 ইন্টু 1.47 এএস। তাহলে এখন এখানটায় আমাদের যে মানটা জানা আছে সেগুলো হচ্ছে এমইউ, পাই, এফওয়াই, ডি, শুধু এএস টাই জানা নাই। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে এরিয়া অফ স্টিল হবে হচ্ছে এমইউ মানে আলটিমেট মোমেন্ট বাই ফাই এফওয়াই স্টিলের সর্বোচ্চ আলটিমেট স্ট্রেংথ, ডি স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ, এ বাই 2। এটা হচ্ছে যেই সেকশনটাতে কম্প্রেশন লোড নিবে ঠিক সেই সেকশনের যে দূরত্ব ডেপথ সেইটা। এখন আমরা এমইউ এর মান আগে বের করছি, ফাই এর মানও জানা 0.9, এটা ধরে নিতে হবে। এফওয়াই টা হচ্ছে স্টিলের সর্বোচ্চ স্ট্রেংথ আলটিমেট স্ট্রেংথ, ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তাহলে ইফেক্টিভ ডেপথটা কত ছিল? আমাদের হচ্ছে থিকনেস 7 ছিল, আর এটার মিনিমাম ক্লিয়ার কভার 1 ইঞ্চি ধরি, তাহলে 1 ইঞ্চি ধরলে ডিটা আসবে এই 7 থেকে 1 ইঞ্চি বাদ দিলে থাকে 6 ইঞ্চি মাইনাস এ বাই 2, এটা বের করতে হবে। এখন এ বের করার জন্য আরেকটা সূত্র আছে, এ এর মান এ ইকুয়াল এ এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। তাহলে এখন মানগুলো বসাই, এএস অজানা, এএস কে এএসই রাখি, এফওয়াই এর মান হচ্ছে 60, এরপরে 0.85 ইন্টু এফ প্রাইম সি এর মান ছিল 4, আর বি ব্রেথের মানটা 1 ফুট ধরি, তার মানে 12 ইঞ্চ। তাহলে এটার যদি ক্যালকুলেশন করি তাহলে আসে
1.47 1.47 AS। এই AS টার কারণে এটা AS ই থাকলো। তাহলে এখন এটার হিসাবে আসি। MU আলটিমেট মোমেন্ট। আলটিমেট মোমেন্ট কত ছিল? আলটিমেট মোমেন্ট ছিল 7.64 into 12 by ফায়ারম্যান 0.9, FY এর মান 60, D এর মান হয়তো ইফেক্টিভ ডেপথ 7 থেকে 1 বাদ দিতে হবে, দিলে 6 আসে, তাহলে 6 মাইনাস A এর মানটা হচ্ছে 1.47 AS by 2। তাহলে এখন বা AS, এখন টোটালি AS এর সূত্র করার জন্য আমরা এখন সলভ ইকুয়েশনটা ইউজ করব, সলভ ফাংশন। সলভ ফাংশনে AS টাকে x ধরবো, এরপর টোটাল এই মোমেন্টটা কত ছিল? 7.64 into 12, 0.9 into 60 into 6 minus 1.47 into AS টাকে আবারও x ধরি by 2। তাহলে এখানটায় আসে 0.2935, তার মানে এটাকে আমরা 0.29 ইঞ্চ স্কয়ার পার ফিট, মানে প্রতি ফিটে 0.29 ইঞ্চ স্কয়ার রড প্রোভাইড করতে হবে। এখন এই রডটা সাশ্রয়ীভাবে, বন্ধু খাতা দেখা যাচ্ছে না, খাতা দেখা যায় না। প্রথমে আমরা এস ম্যাক্স মানে সর্বোচ্চ এরিয়া অফ স্টিল কতটুকু ব্যবহার করা যাবে সেটা বের করলাম। এখন আমরা স্ল্যাবের সর্বনিম্ন যার নিচে আর ব্যবহার করা যাবে না সেইটা বের করব। তাহলে এখানটায় সর্বনিম্ন রো মিনিমাম থেকে আমরা বের করতে পারবো রো মিনিমাম ইকুয়াল AS by BT। এখন রো মিনিমামটা কি? রোটা হচ্ছে এরিয়া অফ স্টিল ভাগ কংক্রিটের টোটাল যে এরিয়া সেটার যে রেশিও সেটা হচ্ছে রো মিনিমাম। তাহলে রো মিনিমাম এখান থেকে এস টা বের করব। রো মিনিমাম এটা হচ্ছে সর্বনিম্ন এসিআই কোড অনুযায়ী স্টিলে রো মিনিমাম ইউজ করা যাবে 0.0018 বা 0.18%। তো এটাকে করলে 0.0018 আসে। এখন আগেরটার মতোই বসায় ফেলি। রো মিনিমাম কত? 0.0018। এএস টা কত? এএস থাকলো। বিটা কত? 12 ইঞ্চ। থিকনেস কত ছিল? থিকনেস ছিল প্রথমে বের করছিলাম 7 টা অ্যাকসেপ্টেবল, 7 থেকে যেহেতু এরর আসেনি তার মানে 7 টাই পারফেক্ট। এখন একইভাবে এস টা বের করতে হবে। এস টা যদি বের করি তাহলে কত আসে? 0.0018 ইকুয়াল এস টা হচ্ছে x বাই 12 ইন্টু 7, তাহলে আসে 0.1512। তাহলে এই এএস মিনিমাম আর এএস ম্যাক্সিমাম এইখানকার মধ্যে যেটা বড় সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এএস এটাকে ম্যাক্সিমাম ধরি তাহলে ম্যাক্স, আর যদি এইটাকে মিনিমাম ধরি তাহলে মিনিমাম। তাহলে এইখানটায় এএস মিনিমাম এস ম্যাক্স এর সাথে
ছোট as max equal 0.29, তাহলে এখানে acceptable as ধরবো, acceptable as equal 0.29 inch square per feet। এখন এরিয়া অফ স্টিল বের করা কমপ্লিট। এখন স্পেসিং এ আসবো, ম্যাক্সিমাম স্পেসিং স্টেপ 4, এটা 5 স্টেপ 5 এ আসবো আমরা ম্যাক্সিমাম স্পেসিং। ম্যাক্সিমাম স্পেসিং এ কয়েকটা সূত্র আছে, সেই 3টা সূত্র সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট যেটা সেটা নিতে হবে। S max equal 18 inch অথবা 3t, থিকনেসের 3 গুণ। এখানে একটা, এখানে একটা, আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেস is max equal area of bar providing into 12 by required steel। কত এরিয়ার বার প্রোভাইড করব সেটা area of provided bar into 12 by required steel। এখন ফার্স্টে এটা কমপ্লিট করে ফেলি, তাহলে 18 ইঞ্চি অথবা 3 ইন্টু থিকনেস কত ছিল, থিকনেস ছিল 7 ইঞ্চ, 7, তাহলে এখানে আসে 18 ইঞ্চ আর 21 ইঞ্চ। এখন এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা অ্যাকসেপ্ট করব, তার মানে 18 ইঞ্চ অ্যাকসেপ্টেবল। এরপরে এখন এস ম্যাক্স এর তৃতীয় সূত্র মানে দ্বিতীয় সূত্রে আসি, তাহলে এখানটায় এরিয়া অফ প্রোভাইডেড বার, আমরা এখন কত নাম্বার বার ব্যবহার করব সেটা নির্ভর করবে এখানটায়। 4 নাম্বার বারে যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে 4 নাম্বার বারের একটা বারের ক্রস সেকশনাল এরিয়া আসে 0.2 ইন্টু 12 বাই রিকোয়ার্ড স্টিল। আমরা কতটুকু স্টিল ব্যবহার করতে চাচ্ছি, তার মানে এএস অ্যাকসেপ্টেবল, এস অ্যাকসেপ্টেবল কত 0.29, তাহলে এই ক্ষেত্রে আসে 0.2 ইন্টু 12 বাই 0.29, তাহলে আসে 8.275 ইঞ্চ। এই ক্ষেত্রে স্পেসিংটা আমরা কমায় ধরবো, দূরে করব 8 ইঞ্চ। তাহলে এখন এটা ডিজাইন করতে পারি, ইউজ নাম্বার 4 বার dia 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তার মানে এটা যদি প্র্যাকটিক্যালি ইউজ করতে চাই তাহলে এটা মেন বার যদি হয়, এটা যদি স্ল্যাব হয়, এটা যদি মেন বার হয়, এখন এই মেন বারটাকে
সামনের দিকে মানে আমরা এই বরাবর যদি কাটি তাহলে দেখতে পাবো ঠিক এমনটা দেখা গেলে মেম্বারটা আসবে এইরকম। তাহলে এইখান থেকে এইগুলার সেন্টার টু সেন্টার দূরত্ব হবে, এগুলা 4 নাম্বার বার, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে 4 ইঞ্চ, সরি 8 ইঞ্চ। এতটুকুই ম্যাথ ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।